আমার প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী, পুরুষ মহিলা, হিন্দু মুসলমান, কওমি সরকারি সকল ধরনের সমস্ত রাজনৈতিক মতাদর্শ যারা আমাকে সমর্থন ব্যক্ত করতেছেন এবং যারা নন ভোটার আছেন প্রায় 2/3 যাদের বুট নাই তাদের প্রতি সহযোগিতা এবং যাদের বুট আছে তারা আমাকে ভোট দিবেন কেতলি প্রতীকে 7 তারিখে এই আহ্বান জানাচ্ছি এবং মহিলা ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি যে এটি একটি মহৎ উদ্দেশ্য, যেহেতু এই মহৎ কাজে সকল সামিল থাকার, আমাকে ভোট দেওয়ার এবং এই ভোটটা দিলে ইনশাল্লাহ দক্ষিণ কানাইঘাটের পাশাপাশি দেশ উপকৃত হবে বলে আমি আশাবাদী ইনশাল্লাহ। আমি আমার চিন্তা চেতনা থেকে, আমার আদর্শ থেকে আমি ইশতেহার, আমার কর্মস্পৃহা, আমার এই পরিবর্তনের ইচ্ছা, এটাই একটা ইশতেহার। কারণ প্রচলিত সমাজ দ্বারা যে উন্নয়নের চিন্তা ভাবনা, সেই উন্নয়নটা যথেষ্ট মানুষ বঞ্চিত থেকে যায়। আমি এটা একটা কারণ নির্ণয় করছি যে দুঃখী মানুষরা লোভী মানুষের আড়ালে থেকে যায়। দুঃখী মানুষরা লোভী মানুষদের আড়ালে পড়ে যায়, অর্থাৎ লোভীদেরকে সরাইয়া কিন্তু দুঃখী মানুষের কাছে পৌঁছতে, এটা একটা বিষয়। এবং জনগণের দূরগুলায় এই উন্নয়নের দ্বারাটা অব্যাহত রাখা প্রয়োজন। আসলে তো আমি ইলেকশনমুখী মানুষও না, আর ইলেকশন পরিবারের মানুষও না। আমার বাবার তো সর্বজন স্বীকৃত এবং সকল দলের কাছেই আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের পরিবারের গ্রহণযোগ্যতা এবং সব দলেই আমাদের সিলসিলার মানুষজন আছেন। 2006 সালে মহাজোটের মনোনয়ন বা সমর্থন আমাকে দেওয়া হয়েছিল। তারপরে তো আমি ইলেকশনের মাঠেও ছিলাম, নির্বাচন পোস্টপন্ড হয়ে গেল, 111 হয়ে গেল। এরপর থেকে আমি আবার এখান থেকে আমি ফিরে গেলাম। কিন্তু রাজনীতি আমাদেরকে ছাড়ে না। আমাদের যে সমর্থন নেওয়ার জন্য সবসময় আমাদেরকে বিভিন্ন চাপ দেওয়া হয় বা আমাদেরকে সাহায্য সহযোগিতা চাওয়া হয়। এক্ষেত্রেও আমাদের একটা সমস্যা। আসলে এবারকার হঠাৎ করে নির্বাচনে আসার কিছু যৌক্তিকতা আমি তুলে ধরেছি। বিশেষ করে বিগত সময়ে কিছু সাহসী পদক্ষেপ আমি নিয়েছিলাম এবং সেটা যখন কানাইঘাটের জন্যই নয়, এটা সমস্ত দেশের সমস্ত জাতির পক্ষে আমি কিছু সুপরামর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তিনিও তার এই উদারতা থেকে এবং দেশপ্রেম থেকে তিনি এটাকে পজিটিভলি নিয়েছেন এবং তিনি সাথে সাথে এটার একটা সুরাহা করেছেন। সেই বিষয়গুলো যেভাবে জনগণকে উৎসাহিত করেছে, আমার যখন কানাইঘাটবাসীকে উৎসাহিত করেছে এবং সেটা সরকার বা বিশেষ করে সরকার প্রধান তারও স্নেহের নজরে এসেছে এবং বারবার আমি বিভিন্ন দাবি দাবা নিয়ে গেছি। তার মধ্যে এটা দাগ কেটেছে যে তিনি তো একটিবারও তার জন্য কিছু চাইলেন না। তিনি যখনই চাইলেন শিক্ষার জন্য, পরিবেশগতভাবে মজলুমদের পক্ষে, বঞ্চিতদের পক্ষেই তার দাবি সবসময় চলে এসেছে। গত 5 তারিখের দাবির মধ্যে আমার অন্যতম দাবি ছিল যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেগুলো যুগের পর যুগ থেকে পড়ে আছে, অথচ তিনি তার নির্দেশনা পাওয়ার পরেও এটি সরকারিকরণ হচ্ছে না। এখানে প্রায় 4,700 কতটি মাদ্রাসা আছে, স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা। এগুলোর মঞ্জুরির জন্য আমি আবেদন করেছি, সুপারিশ করেছি। তারপরে আপনারা জানেন যে সরকারি স্কুল কলেজগুলোতে মসজিদ রয়েছে, সেখানে ইমামও রয়েছে, ইমামতিও করতেছে, কিন্তু সরকারি বেতন কাঠামোতে তাদের কোনো অংশীদারিত্ব নেই। আমার একটা সুপারিশ ছিল যে তাদেরকে ন্যূনতম বেতন কাঠামোতে হলেও ইমাম মুয়াজ্জিনদের মাত্র 500 জন জনবল তাদেরকে সরকারি অবকাঠামোর আওতাভুক্ত করা। এগুলো নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীকেও সমানভাবে উৎসাহিত করেছে। বিশেষ করে আগামী দিনে যে আমাদের সমাজ বিনির্মিত হচ্ছে, এটি কিন্তু আমাদের দেশ জাতির জন্য শুভ লক্ষণ নয়। কারণ যেখানে মা বাবার কদর কমতেছে, ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, বেয়াদবি সৃষ্টি হচ্ছে, মানুষ স্বার্থপরতার মধ্যে ডুবে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু জনগণকে সচেতন করতে হবে।
এই বিষয়গুলোর সাথে আপোষ করা মানে আমরা সত্যকে গোপন করার মতো একটা বিষয় চলে আসতেছে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমার উপরে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে যারা দেশ দরদি, জনদরদি, শিক্ষা দরদি, শিক্ষাবিদ, আলিম, উলামা, মাশায়েখ, সর্বস্তরের, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি না, সর্বদিক থেকে আমার উপরে একটা প্রেশার ছিল মাস 3 থেকে, যে আপনাকে এই কথাগুলো আপনার সংসদের বাইরে বলার চেয়ে আপনি সংসদের ভিতরে গিয়ে বলতে হবে। আর যেহেতু সংসদের ভিতরে বলতে হলে ইলেকশনের মাধ্যমে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে, আমরা সর্বাত্মকভাবে সকল দলমতের ঊর্ধ্বে উঠে আপনাকে, তখন আমি দেখলাম যে আমি যদি দলীয়ভাবে কোনো দল, যে কোনো দল নিয়ে আসা হয়তো সম্ভব আমার পক্ষে, দলীয়ভাবে আসলে আমি আমার স্বাতন্ত্র বোধ রক্ষা করতে পারবো না। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হই, এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার এক্সপেকটেশনের বাইরেও আমি সাড়া পাচ্ছি, সর্বদলীয়ভাবে সহযোগিতা পাচ্ছি। এটা তো জনগণই জানেন আমাকে ভালোবাসার মূল কারণটা কি। আমার মুখে সেটা বলা হয়তো শোভনীয় নয়, তাই আমার সততা, নিষ্ঠা এবং সাহস এবং আমি যে আপোষহীন নীতির ক্ষেত্রে, এটা হয়তো জনগণ বুঝতে পেরেছে। হুট করে কোনো বিষয় সমাধান করা সম্ভব হয় না। এটা যুগ যুগ থেকে এই প্রক্রিয়ায় চলে আসা, এটা অত্যন্ত সহজ হয়েছে। আমার বাবা যতদিন জীবিত ছিলেন, বৃহত্তর স্বার্থে কওমি আলিম ওলামাদের, বুজুর্গদের নিয়ে আন্দোলন করার যেমন তিনি উৎসাহী ছিলেন, তিনি কওমিদের ক্ষেত্রেও যেমন আশ্রয়দাতা ছিলেন, সরকারিদের ক্ষেত্রে তেমন আশ্রয়দাতা ছিলেন, আন্দোলনের ক্ষেত্রে ইসলামের বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে। বাবার ইন্তেকালের পর বিগত 15 বছর আপনারা জানেন, অন্তত বৃহত্তর সিলেটের কওমি অঙ্গনের উলামায়ে কেরামরা যখনই যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সহযোগিতা চেয়েছেন, আমি বাবার এই আদর্শকে আমি বজায় রেখেছি। তাছাড়া কওমি আলিমুল আমাদের সাথে দূরত্ব মেটানোর জন্য এখন যে আমি যে কওমি ঘরানার আলিমদের সাথে সাক্ষাৎ করতেছি এমন কোনো বিষয় না। আপনি জানেন যে বিগত 15 বছর যাবৎ বাবার ইসালে সব যে মহফিল হয়, এখানে কিন্তু আমাদের অডিয়েন্সের লক্ষ লক্ষ মানুষ থাকে। এটা আপনারা বুঝতেছেন। কোনো দিন কোনো কওমি ঘরানাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য বা সম্প্রীতি নষ্ট হোক, আমাদের সম্পর্ক নষ্ট হোক, এমন কোনো উদ্যোগ অন্তত ফুলতলি সিলসিলার পক্ষ থেকে করা হয় নাই। আন্দোলনে যেমন দৃষ্টান্ত রয়েছে, আমরা আন্দোলন ছাড়াও আমরা একত্রিত হওয়ার, একত্রে বসার, মিটিং করার আমাদের দৃষ্টান্ত। আমরা তো বেশি দূরে নয়, 1991 সালে শাহুল হাদিস মাওলানা উবায়দুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহি নির্বাচনে যখন আলিমুল্লাহদের সম্মতি নিয়ে তিনি দাঁড়ালেন, আমার বাবার কাছে যখন আসলেন, আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় ঘটনাই আমাদের দৃষ্টি গোচরে আছে। আমরা তো মোটামুটি দেখার বয়স হয়ে গেছিল। আমার বাবাকে কোনো নির্বাচনে এত সক্রিয় দেখি নাই। মাওলানা উবায়দুল হক উজিরপুরি সাহেবের নির্বাচন তিনি নিজে ড্রাইভ করেছেন, গাড়ি নিয়ে স্থানে স্থানে মিটিং করেছেন, আমাদেরকে নির্বাচনের জন্য নির্দেশ দিয়েছেন। উবায়দুল্লাহ ফারুক সাহেবের প্রায় 23 জন শাহুল হাদিস নিয়ে তিনি এখানে এসেছিলেন বৃষ্টি ভেজা দিনে। আমার সাধ্য অনুযায়ী ওনাদের সাথে আমি আমার মেহমানদারি বা সৌজন্যতা যতটুকু করেছি, এবং এরপরে ওনারা সুক্রিয়া স্বরূপ ওনারা স্ট্যাটাসও দিয়েছেন, সেগুলো তো আছে আমাদের কাছে, এবং সেই বুজুর্গরা এখনো জীবিত আছে। তাদের সাথে কি কথা, স্বয়ং উবায়দুল্লাহ ফারুক সাহেব তো নিজে আছে, যদিও তিনি অনেক সিনিয়র, অনেক প্রবীণ। তো সুতরাং এই বিষয়গুলো ওনাদের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। উনি যখন আমার কাছে এসেছেন, সেটা হচ্ছে যে আমি দেশের বাইরে ছিলাম 2018 সালে। আমাকে সেখান থেকে আমাকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আমার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। শেষ পর্যন্ত আমি আসলাম এবং ওনার সাথে আমি বসলাম। আমাকে এই আসনটা উনি দিতে চাইলেন, 19 আসনের সহযোগিতাও চাইলেন। তা আমি বললাম যে আমি ইলেকশনে যাচ্ছি না। আমার অনেক ব্যাখ্যা আমি দিলাম, যেহেতু উনি অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, তার কাছে যেভাবে আমার অ্যাপোলজি দেওয়া দরকার সেভাবে দিলাম। তারপরে তিনি সহযোগিতা চাইলেন, আমি সহযোগিতা আশ্বাস দিলাম। যেহেতু তিনি আমার সাথে কমিটেড ছিলেন, যে তিনি 2008 সালে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আমি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না, এবং আপনার বাবার নির্দেশিত যে স্বপ্ন আপনারা এতদিন যাবৎ লালন করতেছিলেন, একটি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়,
এবং আপনি সেটা নেতৃত্ব দিয়েছেন। আমি ক্ষমতায় গেলে সেই স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেব। এটা আমাদের জন্য ইমান ইসলাম বাঁচানো এবং দেশের ইসলামী শিক্ষা রক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা উদারতা আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমি ওনাকে সমর্থনের আশ্বাস দিয়ে এসেছি। আসার পরে সিলেটে প্রায় 28 জন সংসদ সদস্য পদপ্রার্থী বিভিন্ন দলের বিভিন্ন ঘরানার এসে আমার সাথে সাক্ষাৎ করলেন। এক সপ্তাহের মধ্যে আমি ঘন্টা ঘন্টা হিসাব করে সকলকে সাক্ষাতের ব্যবস্থা করলাম। এটা সবাই জানে, আমার কর্মীরাও জানেন। তাহলে এগুলোর পরে একদিন এবং এই আসনে তখন আমি সঙ্গত কারণেই হাফিজ মজুমদার সাহেবের, যেহেতু 2008 সালে ওনাকে আমি সহযোগিতা করেছি, তিনি আমার বাড়িতে এসেছিলেন, এসে বলেছিলেন যে জকিঞ্জের মাটি মানুষ আমাকে চায় না, আপনাকে চায়। তা আমি ঢাকা চলে যাচ্ছি। আমি বললাম যে আপনি আমাদের সিনিয়র মানুষ, আমাদের এলাকার একজন সুযোগ্য মানুষ এবং জনশ্রদ্ধেয় মানুষ, আপনি এরকম বিড়ম্বনা পড়াচ্ছে, আপনি বসেন, আমি মিটিং করাইয়া দিই। আপনাদের জানা আছে অনেকের হয়তো, সেটা ওনার নির্বাচনের প্রধান পৃষ্ঠপোষক আমি ছিলাম 2008 সালে। এগুলো জানা দরকার এবং এগুলো ইতিহাস সকলেই জানা উচিত। তারপরে 3বার ওনাকে আমরা সমর্থন দিলাম। এর একটা পর্যায়ে মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব অনেক বুজুর্গদের নিয়ে এখানে উপস্থিত হলেন। আমি বললাম যে আপনি তো আমাদের জন্য অত্যন্ত কাছের এবং আপনি তো আমাদের জন্য সর্বদিক থেকে আপনি আমাদের জন্য ভালো, কিন্তু আমি তো কথা দিয়েছি। কথার খেলা ওনারাও বুঝেছেন এবং আমি সেটাও বলেছি যে আগামীতে যদি কোনো উদ্যোগ নেন তাহলে আগে থেকে বললে আমরা এই সহযোগিতার জন্য প্রস্তুত থাকবো। যেহেতু আমার বাবা সহযোগিতা করে গেছেন, যে আমাদের রেওয়াজ আছে, আপনি স্পষ্ট বলে দিয়েছি এবং এই মর্মে ওনারা স্ট্যাটাসও বলেছেন যে আমি কি বলেছি। সেই স্ট্যাটাসটা যিনি দিয়েছিলেন তার নাম ছিল কলিম হাফিজ, সম্ভবত ওনার ছেলে স্ট্যাটাসটা বাইর করলে আপনি দেখতে পারবেন যে আমি কি বলেছিলাম এবং ওনার সাথে আমার সম্পর্ক কেমন ছিল। এবং এখানে ওনারা আমাদের মেহমানদারিতে সন্তুষ্ট হয়েছিলেন, সব উনি স্ট্যাটাসে দিয়েছেন। আমরা বলিও নাই, ওনারা ওনাদের পক্ষ থেকে এটা করেছেন। আর আসলে আপনার এখন নির্বাচনের সময় যদি কেউ বলে যে উবাইদুল্লাহ ফারুক সাহেবের বিরুদ্ধে করেছি বা একটা কথা এসেছে যে আমি বলে ওনার সাথে এগুলো মানে মিথ্যার তো একটা সীমা আছে, এটা চূড়ান্ত পর্যায়ের মিথ্যা। আপনার সাথে কি উবাইদুল্লাহ ফারুক সাহেব আছেন? আমি ওনার সাথে ওনার সহযোগিতা চেয়েছি, ওনার সাথে কথা হয়েছে। ওনার ভাই আমাদের খানাইঘাটের মিটিং এ প্রিসাইড করেছেন, গাছবাড়ির মিটিং এ প্রিসাইড করেছেন এবং তিনি আমাকে খানে খানে বলেছেন যে আমার ভাইয়ের নির্দেশে আমি আপনার সহযোগিতা করতেছি। ধন্যবাদ। আমরা সেটা থেকে প্রতীয়মান হয় যে তিনি আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন না এবং তিনি আমার প্রতি সমর্থন জানাচ্ছেন। তার সাংগঠনিকভাবে তিনি আসতে পারতেছেন না, তার সংগঠন যেহেতু নির্বাচনে নয়, মৌন সমর্থন বা তার আন্তরিকতার কোনো অভাব আমি দেখতেছি। আসলটা কিন্তু আপনারা বুঝতেছেন যে নির্বাচনের জনসমর্থনটাই অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। এই জনসমর্থনকে বিনষ্ট করার জন্য নানা কূটকৌশল, কূটনামি, রটনা, মিথ্যা অভিযোগ এগুলো তো থেকেই থাকে। এটা সঠিক নয়। আর যদি আমি আমার দ্বারা কওমি অঙ্গন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতো, বিগত 15 বছর তো আমি মোটামুটি এই দেশের অন্তত সিলেটের মুরব্বীদের মধ্যে অন্যতম মুরব্বী ছিলাম, প্রশাসনিক ভাবেও। আমার দ্বারা তো মানুষ কোনো জীবজন্তু তো ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি এর কারণ হচ্ছে যে আমি উদার নীতি পোষণ করি, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থাকার চেষ্টা করি এবং আমি সকলের ভালো কামনা করি। সমর্থন 2-3 ধরনের আছে। প্রকাশ্য সমর্থন, যেহেতু কওমি দ্বারা আলিম উলামারা কিছু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সেই সংগঠন যদি নির্বাচনমুখী না হয় তাহলে ওনারা প্রকাশ্য সমর্থন দিতে পারেন না। কিন্তু কোথাও এমন নয় যে আমি বঞ্চিত হয়েছি, সবখানে আমি আশ্বস্ত হয়েছি। আমি অনেকে ওয়াদাও করেছেন, অনেকে বলেছেন যে আমরা নীরব ভূমিকা পালন করলে আপনার জন্য আমাদের সহযোগিতা থাকবে।
ভিন্ন ভিন্ন কথা এসেছে। তাদের ভোট পাবেন কিনা আপনি কেমন মনে করেন? আবার অনেক কৌমিকরণ আর আলিমুল আমার তো প্রকাশ্য আমার জন্য গতকালকে বিভিন্ন স্টেজে আপনারা দেখেছেন যে ওনারা তাদের সমর্থন সহ তারা আমার জন্য ভোট চাচ্ছেন। আরেকটা বিষয়, সেই দৃষ্টিকোণ থেকে কৌমি দ্বারা যে ভোটগুলো রয়েছে, যারা ভোট দিতে যাবেন, যারা ভোটে যাবেন না সেটা ভিন্ন কথা। যারা দিতে যাবেন আমার বিশ্বাস তাদের শতভাগে আমি পাওয়ার আশাবাদী। এই জন্য যে আমাদের প্রতিনিধি সিলেক্টের ক্ষেত্রে কওমি দ্বারা আলিমুল আমাগণ কোনো ভুল করবেন না, এটা আমার বিশ্বাস। প্রথমত হচ্ছে যেহেতু আমি আমার বাবা মানবতাবাদী মানুষ, সময় সময় এই হিন্দু সম্প্রদায়রা আমাদের সহযোগিতা এবং তাদের বসবাসের ক্ষেত্রে আমাদের আশ্রয় প্রশ্রয়, তাদের নিরাপত্তার জন্য যে ঝুঁকি নেওয়া দরকার, অনেক বড় বড় ঝুঁকি আমরা নিয়েছি, এগুলো তাদের স্মরণ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত যে লঙ্গর বা সাহায্য যেগুলো আছে, এগুলোতে আমরা হিন্দুদেরকে বঞ্চিত করি না। আমি বিগত বন্যার পরে আমার বড় হিসাবকে নিয়ে প্রায় 8 লক্ষ টাকা শুধু হিন্দু রিলিফ দিয়েছি। এটা ঐতিহাসিক ব্যাপার। 8 লক্ষ টাকার হিন্দু রিলিফ দিয়েছি আমরা। প্রায় 1000 লোক আমার বাড়ির আঙ্গিনায় এই রিলিফ বড় বড় বস্তা গ্রহণ করেছে। এগুলো তো আমাদের কাছে ছবি বা রেকর্ড, এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। যদিও আমরা চাই না, আমরা প্রচার বিমুখ। আর একটা কারণ হচ্ছে যে সচেতন হিন্দু সমাজরা জানে, যারা ধার্মিক, যারা শিক্ষিত, যারা ধর্মপরায়ণ, তাদের কাছে সকল ধর্মের মান ইজ্জত নিরাপত্তা রয়েছে। কারণ তারা ধর্মের গুরুত্ব অনুধাবন করতে পারেন এবং বিশেষ করে আমরা যারা আলিম উলামা, ইসলাম ধর্মের সম্পর্কে যারা বেশি জ্ঞান রাখেন, তারা অন্য ধর্মের মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, প্রতিবেশী হিসাবে, বঞ্চিত হিসাবে, দুঃখী হিসাবে, এই উৎসাহ তো আসলে আমার বাবার বানানো না, এটা তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার ইসলামের শিক্ষা। এটা প্রতিবেশীর ক্ষেত্রে, দুঃখী মানুষের ক্ষেত্রে, বঞ্চিত মানুষ, মজলুম মানুষ, ক্ষুধার্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ নবী কখনো মুসলমান বলে কিছু আলাদা করেন নাই। মানুষ হিসাবে সবার স্বীকৃতি দিয়েছেন। ইহুদ, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যারা আছেন, এইগুলোর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য নির্ণয় করেন নাই। অতএব এটা হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের জানা আছে যে ইসলাম ধর্মের ধার্মিকতা যাদের কাছে আছে, তাদের কাছে তাদের ইজ্জত, মান ইজ্জতের নিরাপত্তা সবকিছু আছে। এ কারণেই আপনি ভোট পাবেন। আমি আশাবাদী এটা কারণে। বিএনপি বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের প্রতীক, তাদের গঠনতন্ত্র, তাদের দলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তাদের সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি যতদূর জানতে পেরেছি বা আমার সাথে যাদের আলাপ আলোচনা হয়েছে, তারা বাংলাদেশের প্রেক্ষাপটকে ভিন্ন রেখেছেন আর জকির খানেঘাটের প্রেক্ষাপটকে ভিন্নভাবে দেখেছে। তারা জকির খানেঘাটের একটা পরিবর্তনের জন্য এবং ঐক্য বা নিরাপত্তার ক্ষেত্রে, সহনশীল অবস্থানের ক্ষেত্রে, সৌহার্দ্যতার ক্ষেত্রে, আমানতদারির ক্ষেত্রে এবং সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তারা এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য তারা অনেকটা উদার এবং তারা এক্ষেত্রে বুটে আনঅফিসিয়ালি, মানে সাংগঠনিক অবস্থান ছাড়াও, বা অনেক আছেন নেতা যারা হয়তো বুটে যাবেন না, তাদের পরিবারের বুট, এইভাবে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং মাঠে আমরা এইটুকু দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আবার আমার একটা নীতি হচ্ছে যে কোন সাংগঠনিক ব্যক্তিদের বা কোনো অবস্থানে থেকে কোনো মানুষকে আমি লজ্জায় ফেলে বা তার কোনো ক্ষতি সাধন করে আপনাকে সমর্থন করতে গিয়ে যাতে তার কোনো ক্ষতি না হয়, সেটা আমার এই উদারতা আমার মধ্যে আছে। যেখানে আমি প্রথম দিন থেকে যে প্রচার করতাম যে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদে যাওয়ার জন্য বলেছেন, আমি পারতাম। আমার তো কোনো ডকুমেন্টারি, কোনো সাক্ষ্য, এবং এমনকি আমার ঘরোয়া কর্মী মিটিংয়েও কোনো সাক্ষ্য কেউ দেখাইতে পারবেন না যে আমি এই কথা বলেছি। কারণ ওনার সম্মান আমার চেয়েও 1000 গুণ বেশি সম্মান। উনি নয়, যিনি এই পোস্টে যাবেন তার সম্মান আমাদের চেয়ে শত সহস্র গুণ বেশি। তাছাড়া ওনার ছবি আমার ফেসবুকও নাই, আমার এটা কোনো নির্দেশনাও নাই, এবং তার ছবি তার সামান্যতম সম্মান হোক সেটা আমি চাই না। এটা তো যেটুকু হচ্ছে, আপনি বলেছেন যে আমি খুব
তাৎক্ষণিকভাবে নির্বাচনমুখী হয়েছি। হ্যাঁ, 2 দিন আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে 2 দিন পরে আমাকে নমিনেশন দাখিল করতে হবে। সেই হিসাবে যে সারা যে সর্বদলীয় যে ঐক্য সৃষ্টি হয়েছে, এটা একটা আপনার হয়ে যাচ্ছে, সিলেকশনের পর্যায়ে চলে আসতেছে। মানে দল মত নির্বিশেষে আলিম উলামা হিন্দু মুসলমানের মধ্যে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে যে কেতলিমারকে আমরা ভোট দিব। এটা তো একটা দেশের মধ্যে একটা আলোচনা আমার একটা সৌভাগ্য, আর এটা জনগণের পক্ষ থেকে একটা আমার প্রতি একটা ভালোবাসার দৃষ্টান্ত বা তাদের একটা এহসান। নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয়, কোন সংঘাত এড়িয়ে চলা, পরিহার করা বা ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি বলেছি। সেটা তো আমি নিজের মুখে বলা ঠিক না, সেটা তো ভোটের মাধ্যমে প্রমাণিত হবে। তো আমি 100% আশাবাদী যে ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা বিজয়ী হব। ইলেকশনে পাবে না পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের সুখ দুঃখে তো আমাকে পেয়ে আসতেছে, পাবে ইনশাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে যে আমি পরাজিত হলেও যে আমি একেবারে ব্যঙ্গে পড়বো তা নয়। কারণ আমি এমন এক অবস্থানে আছি, যদি আমি সংসদ সদস্য নির্বাচিত না হই আমার হারানোর কিছু নেই। আমি লক্ষ লক্ষ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত আছি। আমি আশাবাদী যে বিজয়ের পরে মানুষের সাথে আরো ভালোভাবে, আরো কাছে গিয়ে মিশার আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। একজন ইসলামিক ব্যক্তি হিসেবে আমি আমার ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য হিন্দু মুসলিম সবার মধ্যে সাম্যতা সম্প্রীতি একটা দৃষ্টান্ত, মানব সেবার একটা দৃষ্টান্ত, আমানতদারির একটা দৃষ্টান্ত, শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যুব সমাজের বেকারত্ব দূরীকরণে, হাওরের ফসল জমিতে জলাবদ্ধতা ইত্যাদি যে সমস্ত অসুবিধা আছে সেগুলোকে সুবিধায় পরিণত করা, বিভিন্ন ব্যাপারে আশা করি ইনশাল্লাহ একটা দৃষ্টান্ত। আমি জানি যে এটা আমার জন্য একটা কণ্ঠকাকীর্ণ পথ, তবু আমি প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে যে আপোষ না করে আপোষহীন ভূমিকা রাখতে পারতেছি, সেটার জন্য আমি এবং আমার পরিবারের একটা এই ক্ষেত্রে আমরা একটু গর্বিত আছি। স্বাভাবিকভাবে আমার জবাবদিহিতা তো অনেক বেড়ে যাবে। আমি এখন নিজের থেকে আমি যা করার করতেছি, আমার বড় ভাই সাহেব করতেছেন, আমার পরিবারের বাইরা করতেছেন, কিন্তু জনপ্রতিনিধি হয়ে গেলে তো আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে বা আমার জবাবদিহিতা বেড়ে যাবে। এটার জন্য আমি তৈরি থাকতে হবে এবং আমি মানুষের যাতে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না